বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা জানো আমি তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক এই চ্যাপ্টারটা এর আগে নিয়েছি। আজকে আমরা এই গণিত উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক এই চ্যাপ্টারের আমরা অষ্টম ক্লাস আমাদের। তো এর আগে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা এই কনিকের তিনটা আমাদের পার্ট আছে বা ছিল। এই তিনটা পার্ট আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছি তাতে ইন্ডিভিজুয়ালি তিনটা পার্ট আমরা আলোচনা করেছি। এর যেই ফান্ডামেন্টাল রুলস, ফান্ডামেন্টাল যেই নিয়মগুলি, ফর্মুলাগুলি এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলি, এইগুলি সব আমরা নিয়ে এসেছি। এবং সর্বশেষ ক্লাসে আমরা তিনটা পার্টের সমন্বয়ে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এই যে তিনটা পার্ট, কনিকের যে তিনটা পার্ট, একটা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটা পার্টেরই আমরা বিশদ আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে। আমরা তিনটা পার্টেরই অর্থাৎ পরাবৃত্তের ইন্ডিভিজুয়ালি প্রবলেমগুলি সলভ করেছি, উপবৃত্তের প্রবলেমগুলি সলভ করেছি, অধিবৃত্তের প্রবলেমগুলি সলভ করেছি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে এসেছি। আজকে আমরা এই তিনটার সমন্বয়ে আমরা সৃজনশীল কোশ্চেনগুলি কিভাবে আমরা সলভ করব সেই জিনিসগুলি আমরা আলোচনা করব আজকে। তো আমরা এর আগের যে ক্লাসগুলো আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে আমরা প্রত্যেকটা পার্টের অর্থাৎ পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই তিনটা পার্টেরই আমরা যে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে এসেছিলাম, এই স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসার সময় আমরা এর কিছু আমরা চিত্র দেখেছিলাম, গ্রাফিক্যালি আমরা বিশ্লেষণ করেছিলাম। এই গ্রাফিক্যালি বিশ্লেষণটাই কিন্তু আমাদের মেইন ছিল। এই গ্রাফিক্যালি বিশ্লেষণের সময় আমরা প্রত্যেকটা পার্টের যেই ফর্মুলাগুলি ছিল, প্রায় 10-12টা করে ফর্মুলা ছিল, এবং ওই ফর্মুলাগুলি আমরা এস্টাবলিশ করেছিলাম। কিভাবে এস্টাবলিশ করেছিলাম? ওটা ম্যাথমেটিক্যালি এবং ফ্রম দি গ্রাফ অর্থাৎ চিত্র থেকে আমরা নিয়ে আসছিলাম। এই চিত্র থেকে যেই ফর্মুলাগুলি আমরা মনে রেখেছিলাম, আমাদের যে ব্রেনে এসেছিল, এই জিনিসগুলি মেইন আমাদের কাজে লাগবে যে কোনো প্রবলেম সলভ করার জন্য। অর্থাৎ সিকিউ হোক বা এমসিকিউ হোক বা ইন্ডিভিজুয়ালি কোশ্চেন হোক, যেই কোনো প্রকারের যে কোনো টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদের ওই যে চিত্র যে আমরা আঁকছিলাম, তিনটা পার্টে যে তিন টাইপের ফিগার আমরা যে ড্র করেছিলাম, এই ফিগার থেকেই কিন্তু আমরা ফর্মুলাগুলি কিভাবে আসে আমরা বুঝে ফেলেছিলাম। তো আমরা আজকে এই চ্যাপ্টারের এই সৃজনশীল কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই সৃজনশীল কোশ্চেন আলোচনা করার আগে আমরা ওই তিনটা পার্টের তিনটা চিত্র আমরা এখানে আঁকবো। তিনটা চিত্র আঁকলে আমরা আমাদের ওই ফর্মুলাগুলি কিভাবে চলে আসবে সেটা আমরা ওখান থেকেই বুঝতে পারবো। আর সৃজনশীল কোশ্চেন সলভ করার জন্য যেই ফর্মুলা লাগবে ওখান থেকে আমরা পেয়ে যাব। তো আমরা আজকে প্রথমেই সেই এই তিনটা পার্টের এই সৃজনশীল প্রশ্নের তিনটা পার্টের যেই চিত্র আমরা আঁকছিলাম, এই তিনটা চিত্র নিয়ে আমরা একটু আগে দেখে নেব। ওইখান থেকে আমরা কিছু কনসেপশনটা এর আগে আমাদের নেওয়া আছে, জাস্ট ওই কনসেপশনটাগুলি আমরা এখানে আবার একটু রিভাইজ করব। রিভাইজ করে নিয়ে তারপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তাহলে আমাদের এই সৃজনশীল কোশ্চেনের যে তিনটা করে পার্ট থাকে, এক একটা কোশ্চেনের এই তিনটা করে পার্ট আমরা সহজেই উত্তর করতে পারবো। এখানে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে সৃজনশীল যে কোশ্চেনটা আমরা সলভ করব বা আলোচনা করব, এখানে কিন্তু এই তিনটা পার্টের সমন্বয়ে একটা কোশ্চেন হবে, একটা কমপ্লিট সৃজনশীল কোশ্চেন হবে। অর্থাৎ আমাদের একটা কোশ্চেনে যে তিনটা পার্ট আছে, ক, খ, গ, এই তিনটা পার্টের মধ্যেই তো ওই তিন চ্যাপ্টারেরই জিনিস থাকবে। অর্থাৎ পরাবৃত্ত থাকবে, উপবৃত্ত, অধিবৃত্ত এবং এই তিনটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটার সমন্বয়ে কোশ্চেন থাকবে। অর্থাৎ ক, খ, গ যে তিনটা কোশ্চেন থাকবে একটা কোশ্চেনের, এই কয়ে থাকবে এক পার্ট, ক্ষয়ে থাকবে এক পার্ট, গয়ে থাকবে এক পার্ট, অর্থাৎ তিন পার্টেরই সমন্বয়ে আমরা
এই কোশ্চেনগুলি তৈরি করেছি এবং সলভ করব আমরা। তো সলভ করার আগে আমাদের যেটা দরকার, যেটা বলছিলাম যে আমাদের মেইন যে কনসেপশনটা, এই মেইন কনসেপশনটা আমরা যেখান থেকে পেয়েছিলাম ওই ইন্ডিভিজুয়ালি ক্লাসগুলো নেওয়ার সময়, ঠিক সেই কনসেপশনটাগুলো আমরা আবার একটু দেখে নেব, নইলে আমরা ওই ফর্মুলাগুলি আমাদের মুখস্থ করতে হবে। আমি বলেছিলাম যে এখানে ফর্মুলাগুলি কোনো মুখস্থ করতে হবে না, একটি ফর্মুলা মুখস্থ করার নেই, এখানে আমরা চিত্র থেকে সব ফর্মুলাগুলি চলে আসবে। কিভাবে আসবে আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে পরাবৃত্ত, তাহলে আমাদের মেইন চ্যাপ্টারটা হলো কনিক। কনিক কনিক এই কনিকের আবার তিনটা আমাদের পার্ট ছিল। একটা হলো পরাবৃত্ত, পরাবৃত্ত, নাম্বার 2 হলো উপবৃত্ত, উপবৃত্ত, আর নাম্বার 3 হলো অধিবৃত্ত। অধিবৃত্ত এই তিনটার সমন্বয়ে আমাদের সৃজনশীল কোশ্চেন আমরা তৈরি করব এবং সেইগুলাকে সলভ করব। সলভ করার আগে আমরা এই যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এর যে চিত্র থেকে যে আমরা বিভিন্ন পার্ট যে আমরা পাবো, সেই চিত্রটা আমরা একটু লিখে নিয়ে তারপরে আমরা প্রবলেম সলভ করব। যেমন আমাদের পরাবৃত্ত, পরাবৃত্তটা কেমন ছিল? পরাবৃত্তটা ছিল এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এইখানে পরাবৃত্তটা ছিল এরকম, এখানে ফোকাস ছিল, এখানে ছিল ফোকাস, একে আমরা এস বলেছিলাম, এটা শীর্ষবিন্দু, এইটা ছিল পরাবৃত্ত। আর এইখানে একটা বিন্দু ছিল, আর এইটা ছিল উপকেন্দ্রিক লম্ব, এটা ছিল উপকেন্দ্রিক লম্ব, এই ফোকাস, এইটা ছিল আমাদের হলো পরাবৃত্ত। এই পরাবৃত্তের এই ফোকাসটা আমরা ধরেছিলাম A0, এর স্থানাঙ্ক ধরেছিলাম A0, অর্থাৎ মূলবিন্দু থেকে এইটুকু ডিস্টেন্স এ ছিল এ, তাহলে এর স্থানাঙ্ক ছিল A0। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল A0। এইখানে আমাদের আর একটা জিনিস ছিল, এটা ছিল হলো দ্বিকাক্ষ রেখা। এই দ্বিকাক্ষ রেখার এবং অক্ষরেখা, এটা ছিল অক্ষরেখা, এর শেষ বিন্দুটাকে আমরা জেড ধরেছিলাম এবং এটা আর এটা যেহেতু সমান, এর আগে আমরা আলোচনা করেছি, তাহলে এর স্থানাঙ্ক ছিল -A0, এটা ছিল -A0। আর এই দ্বিকাক্ষের সমীকরণটা ছিল, তাহলে কি হবে, এর আমরা এই শীর্ষবিন্দুটাকে এ দিলাম, এ দিয়ে 0 0 দিলাম, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0, এইটা ছিল। এখন এই দ্বিকাক্ষের সমীকরণটা কি ছিল সেটাও আমাদের জানা আছে। দ্বিকাক্ষের সমীকরণটা ছিল এখানে যেহেতু স্থানাঙ্ক -A0, এইটা যদি মূলবিন্দু হয় আর এর মান যদি এ হয় এবং এটুকুর মান যদি এ হয়, তাহলে এটা -A0, তাহলে এই রেখার সমীকরণ অর্থাৎ দ্বিকাক্ষ রেখার সমীকরণ ইকুয়াল টু কি ছিল? x = -a, এটা ছিল x = -a, এই দ্বিকাক্ষ রেখার সমীকরণ এইটা ছিল। আর কি ছিল? ফোকাস ছিল এইটাকে আমরা অক্ষরেখা বলেছিলাম, অক্ষরেখা এইটা। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 4a ছিল, এটা হলো 4a, এখান থেকে এর দূরত্ব 4a ছিল। কারণ এখানে এর যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্ক ছিল A2a ছিল, A2a, তার মানে এইটুকু 2a আর এইটুকু 2a, মোট 4a। এইটা ছিল হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এইটা ছিল পরাবৃত্ত, এটা ছিল আমাদের পরাবৃত্ত, এটা পরাবৃত্ত ছিল। সিমিলারলি আমরা আর দুটো চিত্র এখানে আঁকবো। উপবৃত্তটা কেমন ছিল? উপবৃত্তটা ছিল এরকম। এখন এখানে পরাবৃত্তর যে মেইন যে ফর্ম আমরা লিখলাম, এই মেইন ফর্মের সিমিলার আরো 3টা ফর্ম আছে। 3টা ফর্ম মানে এখানে আমাদের এক্স অ্যাক্সিসের উপরে ফোকাস আছে, এক্স অ্যাক্সিসের মূলবিন্দুর ডান পাশে ফোকাস আছে, মূলবিন্দুর আর বাম পাশে ফোকাস থাকবে। সেখানে আমাদের এই ফর্ম, তাহলে স্ট্যান্ডার্ড সমীকরণটা ছিল y² = 4ax, এইটা ছিল স্ট্যান্ডার্ড সমীকরণ। এই স্ট্যান্ডার্ড সমীকরণ আমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, আমরা পেয়েছিলাম। এখন এটা হলো এইটার স্ট্যান্ডার্ড সমীকরণ। এই চিত্রটাই আবার যখন ফোকাস এই পাশে আসবে, অর্থাৎ মূলবিন্দুর বামে চলে আসবে এবং এক্স অ্যাক্সিসের উপরে যদি থাকে, তাহলে আমরা আবার একটা পাবো, অর্থাৎ এখানে এর মানটা -a হয়ে যাবে, এর মানটা -a হয়ে যাবে। এই দুটো আবার
ওয়াই অক্ষের উপরে যদি এই ফোকাসটা থাকে ওয়াই অক্ষের উপরে, তাহলে আবার এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by এইটা আবার একটা পাবো। এখান থেকে আবার দুটো আসবে, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ পোর্শনে ফোকাস থাকলে পাবো এইটা, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পোর্শনে যদি ফোকাস থাকে তাহলে এখানে একটা জাস্ট মাইনাস আসবে, বিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এই চারটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পাবো। এই চারটা স্ট্যান্ডার্ড ফর্মের এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা এখান থেকে এই ফর্মুলাগুলি কিন্তু আমরা পেয়ে যাবো যখন আমাদের কাজে লাগবে যে ফোকাসের স্থানাঙ্ক কত, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এটা আমরা এখানে যদি এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা ওখান থেকেই কিন্তু লিখে দিতে পারবো। এখানে ঠিক তাই, উপবৃত্ত, এটা উপবৃত্তের ক্ষেত্রেও তাই। উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তটা কেমন হয়েছিল, এটা মূলবিন্দু এইরকম ছিল, উপবৃত্তটা এরকম উপবৃত্ত, ভালো হলো না, উপবৃত্ত ছিল এইরকম, অর্থাৎ এইটা ছিল তখন বৃহৎ অক্ষ, এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। এইখানে ছিল আমাদের ফোকাস এস, আর এইটা হলো শীর্ষবিন্দু, আর এইটা হলো শীর্ষবিন্দু ছিল, কিন্তু শীর্ষবিন্দু A00 ছিল, এর শীর্ষবিন্দু এটা, এটা হলো A00, এর শীর্ষবিন্দু A0, এর শীর্ষবিন্দু A0, অর্থাৎ এখান থেকে আমরা যদি A ধরি, তাহলে এর হবে A0, আর এই ফোকাসের স্থানাঙ্ক আমাদের হয়েছিল প্লাস মাইনাস A0, অর্থাৎ এখানে একটা ফোকাস, এখানে একটা ফোকাস, দুই পাশে আমাদের, এখানে একটা আমাদের দ্বিঘাক্ষ রেখা, এখানে একটা দ্বিঘাক্ষ রেখা ছিল, দুইটা দ্বিঘাক্ষ রেখা ছিল। এইখানে এই দ্বিঘাক্ষ রেখা আর অক্ষরেখার ছেদ বিন্দুকে আমরা জেড ধরেছিলাম, এপাশে একটা হবে, এপাশে একটা হবে, অর্থাৎ প্লাস মাইনাস দুটো করে হবে। তাহলে ফোকাস বা উপকেন্দ্রকে আমরা ধরেছিলাম এস, এখানে একটা প্লাস মাইনাস AE0, এটা কি ছিল, এটা ছিল এক্সেন্ট্রিসিটি, অর্থাৎ উৎকেন্দ্রিকতাটা আমরা বের করেছিলাম। উৎকেন্দ্রিকতার এই ইটা ছিল উৎকেন্দ্রিকতা, এবং উৎকেন্দ্রিকতার মান ছিল √1 মাইনাস b²/a², এইটা ছিল উৎকেন্দ্রিকতা, এটাই উৎকেন্দ্রিকতার ফর্মুলা ছিল। এখান থেকে ARB মানে এখান থেকে এইটুকু A, এইটুকু হলো B ছিল। তো এইখানে ফোকাস ছিল, তাহলে এই উৎকেন্দ্রিকতা এইটা ছিল, ফোকাস প্লাস মাইনাস AE0, এটা কি ছিল, এখন এইটা আমাদের ইর মান যখন 1 হয়েছিল তখন এইটা পরাবৃত্ত, এটা আমরা জানি, এটা আমরা আলোচনা করেছিলাম। ইর মান 1 হলে পরাবৃত্ত হয়েছিল, ইর মান যদি লেস দেন 1 হয় তাহলে উপবৃত্ত, আর ইর মান ইজ গ্রেটার দেন 1 হলে অধিবৃত্ত হয়েছিল। তাহলে সেই ইর মানটা আমরা বের করবো এইভাবে, এই ফর্মুলা দিয়ে বের করবো। এটা আমরা কিভাবে আসে, আগের ক্লাসে আমরা এগুলা আলোচনা করেছি। তাহলে এখানে আমরা ফোকাস পেলাম এইটা, আর এটা হলো শীর্ষবিন্দু প্লাস মাইনাস A0, তা প্রত্যেকটাই প্লাস মাইনাস আসবে, এই ক্ষেত্রে দুটো করে আসবে। তাহলে এখানে প্লাস মাইনাস AE0, এটা প্লাস মাইনাস A0, আর এটা ঠিক তাই, আর একটা জেড হবে হলো প্লাস মাইনাস, অর্থাৎ এখানে একটা, ওখানে একটা, আমি একসাথে লিখলাম প্লাস মাইনাস A/E0, এইটা প্লাস মাইনাস A/E0 এইটা। আর দ্বিঘাকের সমীকরণ কি হবে, এই দ্বিঘাকের সমীকরণটা, এটা দ্বিঘাকের সমীকরণ বা এইটা দ্বিঘাকের সমীকরণ। এই দ্বিঘাকের সমীকরণটা কি ছিল, x ইকুয়াল টু এই যে এইটা, x ইকুয়াল টু প্লাস মাইনাস A/E, এটা হলো দ্বিঘাকের সমীকরণ ছিল। এখন এই স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল এরকম, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা। এখন এখানে আবার দুটো আছে, এটা এই এক্স অ্যাক্সিসকে যখন আমরা বৃহৎ অক্ষ ধরেছি, অর্থাৎ এটা বড়, এইদিকে চাপা, আমাদের এইদিকে চাপা, অর্থাৎ বৃত্তের মতো এইরকম। তাহলে এই এক্স অক্ষকে আমরা বৃহৎ অক্ষ ধরেছিলাম, আর ওই অক্ষকে ক্ষুদ্র অক্ষ। এখন যদি এটা তো উল্টে যায়, এইদিকে যদি বৃহৎ অক্ষ হয়, অর্থাৎ আমরা যদি এইভাবে আঁকি, তাহলে এইদিকে বৃহৎ অক্ষ হয়ে যাবে। এইদিকে বৃহৎ অক্ষ হয়ে গেলে তখন ওয়াইটা বৃহৎ অক্ষ হয়ে যাবে, এবং আমাদের এই বিটা তখন বড় হবে। এখন আমরা দেখে কিভাবে বুঝবো, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, প্লাস আছে এইখানে, এ এবং বির মধ্যে এ যদি বড় হয় তাহলে এক্স অ্যাক্সিসটা বৃহৎ অক্ষ হবে, বি যদি বড় হয় ওয়াই অক্ষটা বৃহৎ অক্ষ হবে, অর্থাৎ তখন আমাদের ফিগার হবে এইটা। আর স্ট্যান্ডার্ড সমীকরণে এটাই হবে, এখানে জাস্ট এই মানটা বড় হবে। এইখানে মজার ব্যাপার যে এই উপবৃত্তের যে পার্টগুলি, অর্থাৎ
এই যে উপকেন্দ্র, তারপর শীর্ষবিন্দু, কেন্দ্র, দ্বিঘাক্ষের সমীকরণ, এই যে দ্বিঘাক্ষের সমীকরণ, এইগুলি যা অধিবৃত্তের এই জিনিসগুলি একই, সবই একই হয়ে যাবে। কিভাবে একই হয়ে যাবে? যেহেতু আমাদের অধিবৃত্তে যে এই জিনিসগুলি চেঞ্জ হয়ে যাবে, জাস্ট অপোজিট হয়ে যাবে, জাস্ট অপোজিট হয়ে যাবে। ইর মান তখন গ্রেটার দেন 1 হয়ে যাবে। ইর মান যখন গ্রেটার দেন 1 হয়ে যাবে তখন এইখানটা এই এই ফোকাসে তখন ওর চিত্রটা একটু আবার ভিন্ন। ওর চিত্রটা আমি একটু যাই, চিত্রটা গেলে তাহলে আমরা বুঝবো যে একই ফর্মুলাগুলি চলে আসবে। এইটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এইটা এটা হলো দ্বিঘাক্ষ রেখা, এটা দ্বিঘাক্ষ রেখা। তাহলে এইখানে থাকবে ফোকাস, এটা কিন্তু মূল বিন্দু, এটা মূল বিন্দু 0 0, এটা অর্থাৎ কেন্দ্র, এইটা ফোকাস এস। এইখানে আমাদের এ ছিল, এইখান থেকে এটুকু এ, তাহলে A0 ছিল, এটা A0। এখন এইখানে ওই যে এইখানে আমাদের যে ইর মাধ্যমে আমাদের ফোকাসের স্থানাঙ্ক আসবে, তাহলে ইর মান এখানে কিন্তু গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে আমাদের এইখানে হবে, এটা বেড়ে গেছে এখানে, তাহলে A/E0 অর্থাৎ প্লাস মাইনাস এখানে AE0। এখন এখানে একটা মজার ব্যাপার যে এইখান থেকে এই এটা মূল বিন্দু ছিল, মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু এইটা, এর দৈর্ঘ্য ছিল এ, আমরা এটাকে এ ধরেছি, এ স্ট্যান্ডার্ড মাপ এ ধরেছি। এখন এইখান থেকে এটুকু নিশ্চয়ই বড় হবে মানে কত বড় হবে? ওই ই দিয়ে গুণ করে দেওয়া হবে, তাই ই মানে এক্সেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। এখন উৎকেন্দ্রিকতা দিয়ে এই এ কে গুণন করলে, এখান থেকে এটুকু একে গুণন করলে বড় হবে না ছোট হবে? এখানে বড়ই হবে, কারণ ইর মান ইজ গ্রেটার দেন 0, সরি গ্রেটার দেন 1। সুতরাং গ্রেটার দেন 1 দিয়ে কাউকে গুণ করলে মান বেড়ে যায়, সুতরাং বেড়ে যায় এইখানে চলে যাবে, অর্থাৎ ই দিয়ে গুণন হয়ে গেল। এইখানে দেখো, এইখানে আমাদের এখানে আগে যেটা আমরা রাখছিলাম, এইখানে কি হয়েছিল, এইখান থেকে এটুকু এ ছিল, অর্থাৎ এখানে এ স্ট্যান্ডার্ড মাপ আমরা এ ধরেছিলাম, আর ফোকাসটা তার ভিতরে চলে এসেছিল, ফোকাসটা কিন্তু ভিতরে, তার মানে এই কেন্দ্র থেকে ডিস্টেন্স কমে গিয়েছিল, সেখানে আমরা এ দিলাম, অর্থাৎ এই এ কে ই দ্বারা গুণ করলাম। কারণ কি, এখানে এ দ্বারা গুণ করলে কমে আসবে এখানে, কারণ এখানে ইর মান লেস দেন 1, তাহলে ইর মান লেস দেন 1 হলে গুণ করলে কমে আসে, আর ইর মান গ্রেটার দেন 1 হলে গুণ করলে বেড়ে যায়, যেখানে এখানে বেড়ে গেছে। সুতরাং আমাদের কিন্তু এমনি যেটা দেখা যাচ্ছে আমাদের, সেটা কিন্তু একই হচ্ছে, ফর্মুলাটা একই দাঁড়াচ্ছে। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে এই উপবৃত্তের ফোকাসও যা যে ফর্মুলা, আবার অধিবৃত্তের ফোকাসও ফর্মুলা ঠিক তাই। আবার দ্বিঘাক্ষের সমীকরণ তাই, এখানে জেড ছিল, এখানে জেড বা এটা জেড ছিল, ওই জেডও তাই হবে, তাহলে কি A/E0, ওখানে আমাদের তাই ছিল। অর্থাৎ আমাদের এইখানে ইর ক্যারেক্টার বিপরীত, অর্থাৎ অনেক থেকে বড় একটা, অনেক থেকে ছোট একটা, আর চিত্রের ক্যারেক্টার আবার বিপরীত, অর্থাৎ দুইটা বিপরীত মিলে আবার ফর্মুলাটা একই হয়ে গেছে। এই হলো আমাদের কিন্তু বিষয়, দুইটা বিপরীতটা মিলে চেহারা একই রকম হয়ে গেছে, ফর্মুলার চেহারা একই রকম হয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের এস ফোকাস এরও যা এরও তাই, অর্থাৎ AE0 আর কিভাবে হলো এটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। সুতরাং এইটা আমাদের মনে রাখারও সহজ বুদ্ধি, এটা মুখস্থ করতে হবে না যে এরও যা এরও তাই হলো কেমনে, সেইটা আমি দেখালাম। এখন এই যে দ্বিঘাক্ষের সমীকরণ, যেমন এর দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে, এর দ্বিঘাক্ষের সমীকরণ x = এই যে দ্বিঘাক্ষ এখানে কি ছিল, দ্বিঘাক্ষের স্থানাঙ্ক A/E, দ্বিঘাক্ষের সমীকরণ A/E, তাহলে x = প্লাস মাইনাস A/E, এটা হলো দ্বিঘাক্ষের সমীকরণ। ওখানেও ঠিক তাই, এখানে যে দ্বিঘাক্ষের সমীকরণ এটা, এখানে x = এই যে এইটা, এই যে এখান থেকে এখানে যে A/E, x = প্লাস মাইনাস A/E, একই। অর্থাৎ এখানে দ্বিঘাক্ষের সমীকরণ যা, ওখানে দ্বিঘাক্ষের সমীকরণের ফর্মুলা তাই, কিন্তু প্রকৃতপক্ষে দুইটা আলাদা, কিন্তু দুই ধরনের।
পজিশন অনুসারে দুইটা দুই রকম এবং ইর মান দুইটা দুই রকম, এই দুইটা দুই রকম মিলে আমাদের ফর্মুলাটা একই হয়ে গেছে। এইটা হলো মেইন কথা, ফর্মুলা একই হয়েছে মানে এই ফোকাসের যেই স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই জিরো, এরও প্লাস মাইনাস এ ই জিরো। আবার দ্বিঘাকের যে সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এরও দ্বিঘাকের সমীকরণ প্লাস মাইনাস এ বাই ই। এইটা হলো দেখানোর জন্যই আমার এই চিত্র চলে যাওয়া। তার মানে এইটা আমরা তাহলে এটার আর এটার যেই ফর্মুলাগুলি, সব ফর্মুলাগুলি কিন্তু একই রকম হয়ে গেছে, মানে ম্যাথমেটিক্যালি একই রকম হয়ে গেছে, মানে সিম্বলিক একই রকম হয়ে গেছে। এই যে সিম্বলিক একই রকম হয়ে গেছে, এইটা তারপরে ফোকাস এবং প্রত্যেকটাই একই রকম হয়ে গেছে। এখানে উপকেন্দ্রিক লম্বের আবার দৈর্ঘ্য আছে, এখানে যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে, এখানে ওই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a। এরও ঠিক তাই, এরও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা উপকেন্দ্রিক লম্ব, এরও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a। তাহলে আমরা এই যে জিনিসগুলি দেখলাম, এইগুলি দিয়েই আমরা কিন্তু ওই ক্রিয়েটিভ কোশ্চেনগুলি সলভ করব। তাহলে কি কি জিনিসগুলি দিয়ে সলভ করবো? স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে সলভ করব, এবং এই যে পার্টগুলি আছে, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু, এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু আছে, কেন্দ্র নাই, এটার কেন্দ্র আছে, এটারও কেন্দ্র আছে, এরও কেন্দ্র 0 0, এর কেন্দ্র 0 0, ফোকাস প্লাস মাইনাস এ ই জিরো, এর ফোকাসও প্লাস মাইনাস এ ই জিরো। এর প্রত্যেকটা পার্টই আমাদের সিম্বলিক একই রকম, কিন্তু আমাদের আসলে তো দুটা আলাদা। যখন আমরা মান বসিয়ে দেবো তখন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু আমাদের যে সিম্বলিক যে ফর্মুলাগুলি, এই ফর্মুলাগুলো দুটো কিন্তু একই হয়ে গেছে। এইখানে আর একটা জিনিস আছে যেটা আমাদের কাজে লাগবে, সেটা হলো এই যে অধিবৃত্তের ক্ষেত্রে এই কেন্দ্রকে ছেদ করে যে একটা লাইন একে অসীম দূরত্বে যে স্পর্শ করবে বা ছেদ করবে, এই রেখাকে বলা হয় অসীম তট। এই রেখা, এটা কিন্তু স্ট্রেট লাইন, বাঁকা হয়ে গেছে, স্ট্রেট লাইন, এলো অসীম তট। এই অসীম তট, এই রেখার সমীকরণ হলো y = ± b/ax। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই যে অসীম তটের সমীকরণ আমরা নির্ণয় করব। এটা এর সাথে মিলবে না, অসীম এজে মিলবে দুটার ক্ষেত্রে। এই দুটাকে বলা হয় অসীম তট। এই অসীম তটের ফর্মুলা y = ± b/a। এটা কিভাবে এসেছিল আমরা এর আগের ক্লাসে কিন্তু এটা আমরা দেখিয়েছিলাম যে এই জিনিসগুলি কিভাবে আসলো। তাহলে আমরা এই যে তিনটার যে পার্ট কনিকের, একটা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটা পার্টের যে ফর্মুলাগুলি, যে ভিতরে যে অংশগুলি, এই অংশগুলি দিয়ে আমরা প্রবলেম সলভ করব। অর্থাৎ আমাদের প্রবলেমে এই বিভিন্ন টাইপের অংশ বের করতে হবে। যেমন এখন আমরা যদি একটা প্রশ্ন আলোচনা করি, দেখবো যে এই যে পার্টগুলি আমরা আলোচনা করলাম, এই পার্টেরই কোনো একটা পার্ট বের করতে বলবে, একটা বা দুটো বা তিনটা পার্ট বের করতে বলবে, অথবা স্ট্যান্ডার্ড সমীকরণ বের করতে বলবে। তো আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ বের করাও শিখেছি এর আগে, আমরা আলাদাভাবে শিখেছি, অর্থাৎ পরাবৃত্তে শিখেছি, উপবৃত্তে শিখেছি, অধিবৃত্তে শিখেছি। আজকে আমরা এই তিনটা চ্যাপ্টারের সমন্বয়ে, তিনটা চ্যাপ্টারকেই একসাথে ব্যবহার করে একটা কমপ্লিট সিকিউ কোশ্চেন সলভ করব। তাহলে আমরা একটা কোশ্চেনে চলে যাই এখন। কানে চলে গেল? হ্যাঁ, আমরা একটা কোশ্চেনে চলে যাই। সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। এখন আমরা এই প্রশ্নে চল। তাহলে আমরা এর আগে যে ফর্মুলাগুলি লাগবে, এই ফর্মুলাগুলি কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এই ফর্মুলাগুলি ব্যবহার করে এখন আমরা কিছু সৃজনশীল কোশ্চেন আলোচনা করব। দেখো, আমরা বলেছিলাম যে সৃজনশীল কোশ্চেনে আমাদের যে তিনটা পার্ট এই কনিকের, এই তিনটা পার্ট থেকেই প্রশ্ন থাকবে, তিনটা পার্টেরই সমন্বয় থাকবে। অর্থাৎ তিনটা পার্ট থেকেই আমরা যে জ্ঞানগুলি পাবো, সেই জ্ঞানগুলি এখানে কাজে লাগবে। আমাদের কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন নাম্বার 1, এইখানে আমাদের আছে যে দুইটি সমীকরণ দেওয়া আছে। আমাদের যে
দুটি সমীকরণ, এক নাম্বার হলো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3y ইকুয়াল টু 0। উদ্দীপকের দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3y ইকুয়াল টু 0 এবং আর একটা সমীকরণ আছে 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। এই দুটা সমীকরণ দেওয়া আছে উদ্দীপকে। এখন আমাদের কোশ্চিন নাম্বার ক। কোশ্চিন নাম্বার ক তোমরা জানো, এর আগে আমরা বলেছি যে কোশ্চিন নাম্বার ক, এই কোশ্চিন নাম্বার কটা আমাদের উদ্দীপক রিলেটেড হতেও পারে, নাও পারে, কিন্তু এটা আমরা জানি। কিন্তু আমাদের এই চ্যাপ্টার রিলেটেড হবে, এই চ্যাপ্টার রিলেটেড থাকবে, এই চ্যাপ্টারের মধ্যেই থাকবে, কিন্তু উদ্দীপকে যেটা থাকবে তার সাথে সম্পর্কিত হতেও পারে, নাও পারে কিন্তু। তাহলে সুতরাং আমাদের এখানে যে কোশ্চিনটা আছে উদ্দীপকের সাথে রিলেশন নাই, কিন্তু এই চ্যাপ্টারের, এই কণিকের কোনো না কোনো একটা পার্টের, অর্থাৎ পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্ত। তো আমরা চেষ্টা করেছি যে কোশ্চিনগুলি এমনভাবে সাজাতে যে তিনটা পার্টেরই যাতে করে জ্ঞান থাকে, অর্থাৎ তিনটা পার্ট থেকেই আমাদের যাতে ব্যবহার হয়। কোশ্চিন নাম্বার ক, কোশ্চিন নাম্বার ক আছে যে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এক্স স্কোয়ার বাই 9, আমাদের কোশ্চিন নাম্বার কয় আছে ক, এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এইটা। এই অধিবৃত্ত, এটা অধিবৃত্ত আমরা জানি এটা অধিবৃত্তের ফল, অধিবৃত্ত সমীকরণের ফর্ম এইটা। তাহলে এই অধিবৃত্তের প্রশ্নে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। উৎকেন্দ্রিকতা মানে এখানে আমাদের আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, সেটা হলো যে এই যে আমরা এখানে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলা হয়েছে, এখানে উৎকেন্দ্রিকতা সম্পর্কে আমাদের ধারণা কিন্তু আগেই আছে এবং এটা একটা অধিবৃত্ত, তাও আমরা জানি। এখানে কোশ্চিনে যদিও বলে দিয়েছে যে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, এখানে রিমেম্বার দ্যাট এইখানে কিন্তু অধিবৃত্ত কথাটা নাও বলা হতে পারে, জাস্ট বলবে যে এই কণিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, এভাবে কিন্তু কোশ্চিন হইতে পারে। তাহলে আমাদের ওই কোশ্চিন, ওই ইকুয়েশন দেখেই আমরা বুঝবো যে এটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত। এটা আমরা দেখেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্ম হিসাবেই আমরা এটা বুঝতে পেরেছি এটা অধিবৃত্ত। সুতরাং অধিবৃত্ত যেহেতু আমরা বুঝতে পেরেছি, এখানে যদিও দেওয়া আছে, বলা আছে অধিবৃত্ত, তো ধরে নিলাম অধিবৃত্ত কথাটা বলা নেই, আমরা ইকুয়েশন দেখে বুঝে নেব। ইকুয়েশন দেখে কি বুঝবো যে এটা একটা অধিবৃত্ত সমীকরণ। আর এর যে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলা হয়েছে, আমরা জানি যে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এর উৎকেন্দ্রিকতার যে মান আমরা পাবো এটা 1-এর থেকে অবশ্যই কিন্তু বড় হবে। এখন যদি আমাদের ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায়, ভুল হয়ে ওইটা আমরা দেখবো যে এর মানটা 1-এর থেকে বড় এলো না ছোট এলো। যদি আমাদের ক্যালকুলেশনে ভুল হয় অথবা ফর্মুলা ফিট করতে ভুল হয়, তাহলে 1-এর থেকে ছোট হতেও পারে। তাহলে ওখান থেকে আমরা বুঝে নেবো যে না, সামথিং রং, তার মানে আমাদের এখানে ওই উৎকেন্দ্রিকতার মান অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। তাহলে দেখা যাক আমরা এটা নির্ণয় করি। এর উৎকেন্দ্রিকতা এখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা হলো এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো আমাদের অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্মের উৎকেন্দ্রিকতার মান ছিল ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ছিল এই স্ট্যান্ডার্ড ফর্মের উৎকেন্দ্রিকতার ফর্মুলা, ওইটা ছিল। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমাদের এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, এ স্কোয়ারের মান 9, বি স্কোয়ারের মান 16, তাই এখানে বসিয়ে দেব। সুতরাং আমাদের উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি হবে, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু এখানে আমরা এই মানটা জাস্ট বসিয়ে দেব 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার মানে এখানে কত, 16 বাই 9। এইটা ক্যালকুলেট করলে যা হবে, স্কোয়ার রুট ওভার 9 আর হলো 16, 25
25/9, অর্থাৎ এখানে আমরা পেলাম কি 5/3। 5/3, এই যে আমরা উৎকেন্দ্রিকতার মান 5/3 পেলাম, হুইচ ইজ গ্রেটার দেন 1। এখানে যদি আমাদের ভুলভ্রান্তি হয়ে যেত, এখানে ফর্মুলা যদি আমরা -10 দিয়ে দিতাম বা এটা যদি উল্টাপাল্টা করতাম, তাহলে আমাদের এই উৎকেন্দ্রিকতার মান <1 হয়ে যেত। তাহলে আমরা এখানে দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু আমরা যে ফর্মুলা ফিট করেছি, এখানে আমরা যে মানটা পেয়েছি, তাহলে উই আর রাইট, আমরা ঠিক আছি। এই উৎকেন্দ্রিকতার মানটা আসলে অধিবৃত্তের ক্ষেত্রে তো 1 থেকে বড়ই হবে, আমরা 1 থেকে বড়ই পেয়েছি, সুতরাং এইটাই উৎকেন্দ্রিকতার মান। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার খ। কোশ্চেন নাম্বার খ, কারণ চলে গেল না। কোশ্চেন নাম্বার খ আছে যে 1 নম্বর সমীকরণের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নম্বর সমীকরণের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা ক্ষয়। এখন আমরা তাহলে এখানে 3টা পার্ট চেয়েছে, 3টা অংশ বের করতে হবে। 3টা অংশ কি কি? একটা হলো শীর্ষবিন্দু, একটা উপকেন্দ্র, আর একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এই 3টা বের করতে হলে আমাদের যে 1 নম্বর সমীকরণটা দেয়া আছে, এই 1 নম্বর সমীকরণটা তো পলিনোমিয়াল ইকুয়েশন আকারে দেওয়া আছে, ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেব। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আগে আমরা দেখবো যে ওইটা আমাদের যেই 3টা কণিকের যে 3টা, তার কোনটা ওইটা, পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, এইটা আমরা দেখে নেব। কিভাবে আমরা দেখব? ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। 1 নম্বর সমীকরণটাকে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নেব। স্ট্যান্ডার্ড ফর্মে যদি নেওয়ার পরে আমরা বুঝবো যে ওইটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, তারপরে আমরা তার ওই 3টা পার্ট বের করে নেব। তো প্রথমত আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল x² + 6x। তাহলে এটা আমাদের ক্ষয়ের উত্তর, x² + 6x + 3y = 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন একে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে আমাদের। স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার সময় এখানে দেখতে হবে যে আমাদের কোন ফর্মে যেতে পারে। এখানে আমাদের x² উপরে বর্গ আছে, অর্থাৎ এক্সটা দ্বিঘাত। তাহলে এখানে ওইটাকে আমরা একটু সাইজ করব। এখানে আছে x² + 2 × x 2ab, এর সাথে আমরা মিলে একটা আমরা বর্গাকার ফর্মে নেব। আমাদের টার্গেট হলো বর্গাকার ফর্মে নেওয়া। বর্গাকার ফর্মে নেওয়ার পরে আমরা চিনে ফেলবো যে ওইটা কি আসলে। তাহলে x² 2ax, এখানে কত দিলে 6 এর সাথে মিলবে? 3, অর্থাৎ বিটা তাহলে 3 হয়ে গেল। প্লাস আমরা 9 দিলাম, এই 9টা দিলাম এটাকে ফর্মে নেওয়ার জন্য। আর এখানে আছে কি, আর থাকলো হলো প্লাস 3y = 0। এটা এখন এইটা আমরা একটা ফর্মে পেয়েছি যে x + 3² এইটা, আর ওইটাকে আমরা ওই পাশে দিয়ে দেব, ডান পাশে আমরা। তার মানে এখানে হবে কি, এখানে আমরা 9 নিলাম, এখানে তাহলে একটা 9 আমরা দিয়ে দিতে হবে। এ পাশে 0 + 9, 0 তো ছিলই, প্লাস 9 হবে। যেহেতু আমরা এখানে 9 একটা অতিরিক্ত 9 নিয়ে আসি, এটা ফর্মে ফেলার জন্য, ফর্মুলা যাওয়ার জন্য আমরা অতিরিক্ত 9 নিয়ে, তার ওই 9টা ওপাশে দিতে হবে। তার ওপাশে দিয়ে দিলে এখন তাহলে এইখান থেকে এইটুকু তো ফর্মুলায় চলে গেল, x + 3² হয়ে গেল। আর এইটা তাহলে ওপাশে, এটা ওপাশে দিয়ে দাও, -3y + 9, এইটা হলো। এখন এইটা কি হলো, এইটাকে আমরা -3টা কমন যদি নেই, তাহলে হবে y - 3, এইটা হবে। এইটা তাই বাম পাশটা ছিল x + 3² এইটা। এখন এখানে একটা মজার ব্যাপার, এখানে আমাদের এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মে যেতে হবে। তো এখন এখানে দেখে বোঝা যাচ্ছে এই ফর্মটা পরাবৃত্তের মতো মনে হচ্ছে, পরাবৃত্ত। পরে x² = সামথিং y বা y² = সামথিং x, এই টাইপের আমাদের পরাবৃত্ত স্ট্যান্ডার্ড ফর্ম। তো এখানে আমাদের ওই টাইপে এসে গেছে।
তাহলে এখানে যে এক্স স্কোয়ার, এখানে আমরা এক্স স্কোয়ার আসলে এক্স স্কোয়ার সিঙ্গেল এক্স স্কোয়ার আসেনি, এক্স প্লাস সামথিং তারপরে স্কোয়ার এসেছে। তো এখানে আমরা ওইটা করে নেব। এখানে আমরা যদি এটাকে এক্স ধরি, ক্যাপিটাল এক্স ধরি, স্কোয়ার দিলাম এক্স, আর এটা হলো -3, এটা ওয়াই। কি করলাম এখানে আমরা একটু বামে লিখে দেব যে হোয়ার এই এক্স ইকাল টু কত আমরা ধরেছি, কতকে রিপ্লেস করেছি এক্স, এইটা এক্স প্লাস 3 কে আমরা রিপ্লেস করছি বাই এক্স, অর্থাৎ এক্স প্লাস 3, আর ওয়াইটা এইটা ওয়াই রিপ্লেস করেছি কি দিয়ে, কার রিপ্লেসমেন্টে, ওয়াই -3, এইটা। তাহলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু -3y এই ফর্মে এসেছে। এখন এখানে আরেকটু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যাই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমাদের ফর্মুলা তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4bx, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু -4by, এই চারটা। এখন এই চারটার এখানে আমরা এখানে 4 দিয়ে যদি আমরা ব্যালেন্স করি যে 4 - 3/4 ইন্টু ওয়াই, তাহলে এখানে আমরা কি হলো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এই ফর্মে আমরা পেয়েছি। দিস ইজ ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশন এইটা। এখন এই প্যারাবোলার আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা পেলাম, এইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এইখান থেকে আমরা প্যারাবোলার যে বিভিন্ন পার্ট আমরা জানি সেই পার্টগুলো আমরা বের করব। সেই পার্টের মধ্যে এখানে 3টা পার্ট চেয়েছে। একটা হলো কি, একটা হলো চেয়েছে যে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কি, এখন আমরা শীর্ষবিন্দু নির্ণয় করব। শীর্ষবিন্দু আমরা নির্ণয় করব, এইখানে আমরা চলে গেলাম। শীর্ষবিন্দু তার একটা কি হবে, শীর্ষবিন্দু আমরা শীর্ষবিন্দু নির্ণয় করবো, পার্টগুলি নির্ণয় করব। কি কি পার্ট? 1 নম্বর হলো শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা আমরা আইডেন্টিফাই করব। শীর্ষবিন্দুটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমাদের যে মেইন ফর্মুলা ছিল কি, শীর্ষবিন্দু ছিল 0 0, শীর্ষবিন্দুটা ছিল কিন্তু 0 0। এখন এখানে একটা মজার ব্যাপার যে এই যে শীর্ষবিন্দু 0 0, তাহলে এখানে কি শীর্ষবিন্দু 0 0ই হবে? এখানে শীর্ষবিন্দু 0 0 আসলে হবে না, কিন্তু আমরা ফর্মুলা ব্যবহার করবো শীর্ষবিন্দু 0 0। এই যে ফর্মুলা ব্যবহার করবো শীর্ষবিন্দু 0 0, কিভাবে ফর্মুলাটা ব্যবহার করব? এখানে কি আমরা চোখ বন্ধ করে বলবো যে এটা পরাবৃত্তের সমীকরণ, সুতরাং এর শীর্ষবিন্দু 0 0? না, এখানে শীর্ষবিন্দু 0 0 এই স্ট্যান্ডার্ড ফর্মেট, আমাদের যেটা দেওয়া আছে, যেটা আমরা পেয়েছি, এই যে যেটা আমরা পেয়েছি, যে এটার কিন্তু 0 0 হবে না, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেছি। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যে ফর্মটা এসেছে, এইখানে শীর্ষবিন্দু 0 0 আমরা জানি, কিন্তু আমাদের মূল তো এইটা, এর শীর্ষবিন্দু আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এখানে এই শীর্ষবিন্দু 0 0 আমরা ফর্মুলা জানি, তা সেই ফর্মুলা জানি মানে 0 0, তার 0 0 এখানে কার মান 0 0? ভেরি ইন্টারেস্টিং বিষয়টা যে যখন আমরা একটা স্থানাঙ্ক লিখি কোনো বিন্দুর, বলি যে 1 2 বা 3 4, এই স্থানাঙ্ক বলতে কি বোঝায়? একটা ইকুয়েশনের কোনো বিন্দু, তো একটা ইকুয়েশনের কোনো বিন্দু মানে কি, ওই ইকুয়েশনের এক্স এবং ওয়াই এর মান, ওই ইকুয়েশনের কিন্তু এক্স এবং ওয়াই এর মান, রিমেম্বার দ্যাট, ওই ইকুয়েশনের কিন্তু এক্স এবং ওয়াই এর মান। যেমনটাই আমরা যদি মনে করি যে এই 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এর একটা বিন্দু 1 2 মনে করলাম আর কি, সে এটা হতে পারে না পারে, সে যে এই রেখার উপরে এটা একটা বিন্দু, এই রেখার উপরে ওই 1 2 একটা বিন্দু, এর মানে কি? এর মানে হলো ওই এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 বসিয়ে দিলে এ স্যাটিসফাইড হয়ে যাবে। এইটা হলো কিন্তু এর বিষয়। এখন তাহলে এইখানে আমাদের যে x0 y, আমাদের যে শীর্ষবিন্দুটা 0 0 হবে, এই 0 0 মানে কি? এই সমীকরণে কোনো একটা বিন্দু মানে কি, x এর মান এবং y এর মান। 0 0 মানে x এর মান 0, y এর মান 0। এখন তাহলে শীর্ষবিন্দু 0 0 মানে এই x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0, এই স্ট্যান্ডার্ড ফর্মের y ইকুয়াল টু 0।
অর্থাৎ আমরা কিন্তু ফর্মুলা ফিট করলাম এখান থেকে, তাহলে এইখানকার যে এক্স এবং ওয়াই তার মান দিয়ে আমরা কিন্তু ওই কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কিন্তু আইডেন্টিফাই করব। ওই এই এক্স ওয়াই নয়, কিন্তু এই এক্স এই ওয়াই নয়। রিমেম্বার দ্যাট, ভেরি ইন্টারেস্টিং। এখানে অনেকেই ভুল করে ফেলে কিন্তু, যে এই এক্স এবং এই ওয়াই মান 0 0 করে দিয়ে শীর্ষবিন্দু 0 0 বলে দিল, না তা নয়। তাহলে এখানে আমাদের এইটা অর্থাৎ এই এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 অর্থাৎ শীর্ষবিন্দুতে স্থানাঙ্ক আমরা 0 0 জানি। তাহলে 0 0 মানে কি? ওই সমীকরণের এক্স এবং ওয়াই এর মান 0 এবং 0। এখন এখান থেকে আমাদের যেতে হবে আমাদের যে অরিজিনাল যে এক্স ওয়াই অর্থাৎ আমাদের যে সমীকরণ, সেই সমীকরণের যে এক্স ওয়াই তাদের মান বের করতে হবে, তাহলে আমরা ওই বিন্দুটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো। এখানে এক্সটা কি ছিল? এক্সটা ছিল এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। আর এখানে ওয়াইটা কি ছিল? ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তার এখান থেকে আমরা পেলাম এক্স এর মান পেলাম -3 আর ওয়াই এর মান পেলাম 3, এইটা। তাহলে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হয়ে গেল? সুতরাং শীর্ষবিন্দু হলো আমরা এই যে আমরা দুটো বিন্দু পেলাম, এক্স ইকুয়াল টু -3 ওয়াই ইকুয়াল টু 3, তার মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক শীর্ষবিন্দু হলো -3 3, এইটা হলো শীর্ষবিন্দু। তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে গেছি -3 3। নেক্সট হলো আমাদের আর একটা পার্ট কি চেয়েছে? উপকেন্দ্র। এখন আমরা উপকেন্দ্র বের করব এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকেই, কিন্তু এবার আমরা উপকেন্দ্র বের করব। এটা মুছে দিলাম। তো উপকেন্দ্রের আমাদের ফর্মুলাটা কি ছিল? এই স্ট্যান্ডার্ড ফর্মের ফর্মুলাটা কি ছিল? এক্স স্কয়ার ইকুয়াল টু 4by, এটা কিন্তু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax নয়, উল্টাটা। এটা হলো এক্স স্কয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ এটা হলো ফোকাস ওয়াই অ্যাক্সিসের উপরে। আমাদের এই স্ট্যান্ডার্ড ফর্ম দেখে আমরা ওই ফিগারে আমাদের চলে যেতে হবে, ফিগারের ওই চিত্রটাকে আমাদের মেমোরিতে আনতে হবে, তাহলে সব কিছু চলে আসবে। এখানে ফর্ম মুখস্থ করতে হবে না, একটাও মুখস্থ করতে হবে না। তাহলে এটা ছিল হলো ওয়াই অ্যাক্সিসের উপরে এর ফোকাসটা, সেখানে তার মানে এক্স স্কয়ার ইকুয়াল টু 4by। ওইখানে আমাদের এখানে কি আছে? উপকেন্দ্র। ওখানকার উপকেন্দ্র কি ছিল? এখানকার উপকেন্দ্র ছিল এক্স অ্যাক্সিসের উপর তখন ছিল a0, আর ওয়াই অ্যাক্সিসের উপর তখন 0b ছিল কিন্তু। তাহলে এখন আমরা 0b এই ফর্মুলাটা বসিয়ে দেব। 0b এটা কিন্তু আমাদের এইটুকু কিন্তু b, এটা b, এটা b, তাহলে 0b। তাহলে আমাদের এখন আমরা নির্ণয় করব উপকেন্দ্র অর্থাৎ ফোকাস যাকে বলা হয়। উপকেন্দ্র মানে 0b মানে x এর মান 0, y এর মান b, একটু আগে যেটা আমরা বললাম। তাহলে 0b মানে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু b। y ইকুয়াল টু b, হোয়াট ইজ b? দিস ইজ b, -3/4, -3/4 এইটা। এখন আমরা আগের মতো x কে রিপ্লেস করব বাই দিস ভ্যালু, আর y কে রিপ্লেস করব বাই দিস টার্ম। এখন তাহলে এখানে কি হবে? x এর মান আমরা বসিয়ে দেব x প্লাস 3 ইকুয়াল টু 0 আর y মান কি? y -3 ইকুয়াল টু -3/4। এখন এখানে ক্যালকুলেট করলে এখানে তো আমরা x এর মান তো পেয়েই গেলাম, x এর মান হলো -3, আর এখানে y এর মানটা কি হবে? y এর মানটা হবে 4y -12 ইকুয়াল টু -3। তাহলে আমরা পাবো 4y ইকুয়াল টু 12টাকে ও পাশে দিলে হবে 12 প্লাস হয়ে যাবে, তাহলে 9। তার মানে আমাদের y এর মান হবে 9/4, y এর মান 9/4। জাস্ট ক্যালকুলেশন। এখানে মেইন জিনিস এইটুকু, এই দুটো হলো মেইন। এখান থেকে যদি আমরা ফিট করতে পারি তাহলে এখন এটা আমরা ক্যালকুলেট করলেই পাওয়া যাবে। তাহলে আমাদের উপকেন্দ্র কি পেলাম? উপকেন্দ্র পেলাম হলো -3 আর ওয়াই মান হলো কত? 9/4। এইটা হলো আমাদের উপকেন্দ্র। এটা উপকেন্দ্র। আরেকটা হলো কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের কি ফর্মুলা ছিল?
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 4a, y square equal to 4ax, এইটা ছিল 4a আর এইটার হবে 4b, এটা কিন্তু 4b, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4b মানে এখানে যা তাই, অর্থাৎ এইটা। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4b, 4 অ্যাবসোলিউট অফ b, কিন্তু 4b, b মানে এখানে আমাদের যেটা অর্থাৎ -3/4, এখানে কিন্তু অ্যাবসোলিউট মান, অর্থাৎ এখানে হবে হলো 3, তাহলে 3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেলাম 3। এই তো এই 3টা পার্ট আমরা ক্ষয়ে পেলাম, ক্ষয়ের আমরা 3টা পার্ট পেয়ে গেছি। এখন নেক্সট গয়ে আমরা যাব। গয়ের কোশ্চেনটা হলো যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -1 উৎকেন্দ্রিকতা ½ এবং 2 নম্বর সমীকরণ যার দ্বিকাক্ষ রেখা। তাহলে আমরা কয়ের কোশ্চেনটা ছিল অধিবৃত্ত সম্পর্কিত, ক্ষয়ের কোশ্চেনটা আমরা সলভ করলাম পরাবৃত্ত সম্পর্কিত। আর গয়ে যে কোশ্চেনটা আছে সেইটা উপবৃত্ত হওয়ার কথা এবং তাই আছে, যেহেতু আমাদের এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ, দ্যাট ইজ <1, আর <1 মিনস উপবৃত্ত। তাহলে আমাদের এই গ কোশ্চেনটা কিন্তু উপবৃত্ত রিলেটেড কোশ্চেন, সুতরাং আমরা এখানে সেটা সলভ করবো। এবার কোশ্চেন নাম্বার গয়ে আমাদের আছে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র মানে ফোকাস, এখানে ফোকাস এস দেওয়া আছে কত, ফোকাস দেওয়া আছে -1, ফোকাস এস দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে, ই ইকুয়াল টু কত আছে, ইর মান দেওয়া আছে হলো ½ উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু ½ দেওয়া আছে, আর দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে, দ্বিকাক্ষের সমীকরণ 2 নাম্বার ইকুয়েশন বলা আছে যে দ্বিকাক্ষের সমীকরণটা হবে আমাদের যে উদ্দীপকের 2 নম্বর সমীকরণ আছে, ওই 2 নম্বর সমীকরণটা দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি আছে, 2 নম্বর সমীকরণটা আছে হলো যে 4x + 3y, 4x + 3y -5 = 0, এটা হলো দ্বিকাক্ষের সমীকরণ। এই তিনটা দেওয়া আছে, ওই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার যে স্ট্যান্ডার্ড ফর্ম, নির্ণয় করার যে মূল যে ফর্মটা, সেই ফর্মটা আমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা উপবৃত্ত নির্ণয় করার সময় ওই জিনিসগুলি সব নিয়ে এসেছিলাম। তা ওইটা কি ছিল হলো PS বা SP = EPM, SP = EPM। পিটা কি, পি ছিল ওই উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু। তাহলে আমরা একটা বিন্দু ধরে নেব, যে ধরি এই উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু পি, উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু, একটা বিন্দু আমরা ধরে নিলাম, কোন বিন্দু PXY। এখন আমরা এই পির লোকাসটাই হবে তো উপবৃত্ত, পির লোকাস অর্থাৎ সঞ্চারপথ, পির সঞ্চারপথটাই হবে হলো উপবৃত্ত। এই পির সঞ্চারপথটা বের করার জন্য, এর লোকাসটা বের করার জন্য আমরা ওই যে এখানে যে রিলেশনটা, ওই রিলেশনটা বসিয়ে দিলে হয়ে গেল। ওই রিলেশনটাই আমাদের কিন্তু ফর্মুলা। কি রিলেশন, যে PS = EPM, PS = EPM। PS মানে কি, PS মানে এই পি বিন্দু থেকে, অর্থাৎ যে কোনো বিন্দু থেকে ওই ফোকাসের দূরত্ব, ফোকাস মানে এস এর দূরত্ব, তার মানে PS। এটা সমান কি হবে, EPM। হোয়াট ইজ PM? PMটা হবে হলো এই ওই বিন্দু থেকে উপবৃত্তের, ওই বিন্দু থেকে ওই দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা সেটা ধরে নেব, উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দু P ধরে নিলাম, এবং P হতে
ওই দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্ব, দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্ব, দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্ব পিএম, 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 অর্থাৎ পি থেকে ওই দ্বিকাক্ষ রেখার একটা বিন্দু এম ছিল, ওই বিন্দু লম্ব দূরত্ব পিএম। তাহলে আমাদের যে রিলেশন সেটা হলো যে, সুতরাং আমরা কি পাবো যে পিএস ইকুয়াল টু ই পিএম, পিএস ইকুয়াল টু ইপিএম। এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম যখন আমরা নির্ণয় করেছিলাম তখন আমরা এটা শিখেছিলাম। এইটা এখন আমরা জাস্ট বসিয়ে দেবো। পিএস মানে ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড এস, এই এস, এস এবং পি এর দূরত্ব পিএস, আর ই তো দেওয়া আছে। আর পিএমটা হলো পি থেকে ওই রেখার লম্ব দূরত্ব, ওই রেখা মানে দ্বিকাক্ষ রেখা। তাহলে দ্বিকাক্ষ রেখার লম্ব দূরত্বের ফর্মুলা, আবার এই দুটা বিন্দুর দূরত্বের ফর্মুলা আমরা জানি। জাস্ট এখন এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে যে রিলেশনটা আসবে, তাহলে এটা আমরা উপরে চলে যাই, উপরে চলে যাই আমরা। এখন আমরা এই রিলেশনটা এখন ওখানে আমরা বসিয়ে দেব এখানে। তাহলে আমরা কি পেলাম যে পিএস ইকুয়াল টু ই পিএম, ইপিএম। আর এখানে আমাদের এই তিনটা মান দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে হলো ওই ই সমান দেওয়া আছে, ইর মান দেওয়া আছে, ইর মান আছে হাফ, আর এস কত আছে? এস আছে হলো -1, এইটা দেওয়া আছে। আর পিটা তো আমরা ধরে নিয়েছি, পি হলো এক্স ওয়াই, এইটা দেওয়া আছে। আর দেওয়া আছে দ্বিকাক্ষ রেখা, অর্থাৎ এখান থেকে যেটা লম্ব দূরত্ব আমরা বের করব। দ্বিকাক্ষ রেখার সমীকরণ দেওয়া আছে, কি বলা আছে যে 2 নম্বর সমীকরণটাই দ্বিকাক্ষ রেখা হবে, অর্থাৎ 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। এইটা, এই জিনিসগুলো এখন আমরা এখানে ব্যবহার করব, ব্যবহার করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এখন এখানে আমরা কি ব্যবহার করব? এখানে যে পিএস মানে এর দূরত্ব, অর্থাৎ স্কয়ার রুট ওভার এই এক্স মাইনাস এস এর দূরত্ব, এক্স মাইনাস মানে প্লাস এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু ই পিএম। ই মানে হাফ, আর পিএম মানে লম্ব দূরত্ব ফ্রম পি টু দ্যাট লাইন। তাহলে লম্ব দূরত্ব কি হবে? পি মানে এক্স ওয়াই থেকে এই 4x প্লাস 3y মাইনাস 5, এইটা বাই স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার 16 আর 9 25, আমি একবারে লিখলাম 25। এইটা এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে এক্স, এখানে আমরা একবারে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 2y প্লাস এখানে 1 এখানে 1 প্লাস 2, আর এই পাশে হবে 1/4 আর এখানে 25 আর এখানে বর্গ হবে। তার মানে হবে হলো এই, আমি একবার লিখলাম 4x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার উপরে, আর নিচে হয়ে যাবে কত? নিচে এটা 4 হয়ে যাবে, আর এটা 25 হবে। 25 আর 4 হলো 100 হয়ে গেল, 100 হয়ে গেল। এইটা এখন আমরা জাস্ট এটাকে আবার ফর্মুলা করব। এটাকে ফর্মুলা করলে এই পাশে ক্যালকুলেট করে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। এই ইকুয়েশনটাই হবে কিন্তু আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। এটাই কিন্তু আমাদের পরাবৃত্তের ইকুয়েশন হয়ে যাবে। জাস্ট এটা ক্যালকুলেশন, আর কিছুই না। এটা ক্যালকুলেশন করলে যে আমরা ইকুয়েশনটা পাবো ওইটাই হবে হলো আমাদের পরাবৃত্তের ইকুয়েশন, অর্থাৎ গড় আমাদের উত্তর চলে আসলো। এখন সিমিলার টাইপের, একই টাইপের আর একটা কোশ্চিন আমরা, সিমিলার না একটু ভিন্ন আছে, আলাদা আলাদা কন্ডিশন, এইটা আমরা একটু দেখে নেব। এখানে আমরা দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে একটি অধিবৃত্তর উপকেন্দ্র 2টি দেওয়া আছে।
এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তো অর্থাৎ ফোকাস দেওয়া আছে আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আর একটা উদ্দীপক অর্থাৎ দুইটা আছে আমাদের দৃশ্যকল্প 1 এবং 2। একটি উপবৃত্তের নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তের নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। আর কোশ্চেন নাম্বার ক, কোশ্চেন নাম্বার ক তো আমরা বলেছি যে আমাদের উদ্দীপক রিলেটেড হতেও পারে না পারে। তাহলে কোশ্চেন নাম্বার ক আমরা মুখে মুখেই পেরে যাব যে y স্কয়ার ইকুয়াল টু 12px পরাবৃত্তটি 2-1 বিন্দুগামী হলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই টার্মের হলো 4a। তাহলে আমাদের ওখানে একটা p আছে, পিটার মান আগে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করব? ওই পরাবৃত্তটা 2-1 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 2-1 বিন্দু দিয়ে ও স্যাটিসফাইড হবে। তাহলে এখানে আমাদের কি পাবো? আমরা এখানে আমরা পাবো হলো আছে যে y স্কয়ার ইকুয়াল টু, আমি সংক্ষেপে লিখলাম একবারে বসিয়ে, y স্কয়ার ইকুয়াল টু 12px, এইটা আর এইটা কোন বিন্দুগামী? 2-1 এই বিন্দুগামী। তার এই বিন্দু থেকে স্যাটিসফাই করে দিলে আমরা পির মানটা চলে আসবে। তাহলে এখানে যদি দেই তাহলে বাম পাশটা হবে হলো 1, এটাই বিন্দুগামী, এখানে আমরা লিখবো যে এটাই বিন্দুগামী, তাহলে বাম পাশটা 1 হয়ে যাবে। আর এখানে হবে 12 ইন্টু পি, আর এক্স এর মান কত? 2। তার মানে আমরা এখানে পেলাম কত? 1 ইকুয়াল টু 24p, অর্থাৎ পির মানটা আমরা পেলাম কত? 1/24 এটা। এখন ওখানে বসিয়ে দিলে আমরা যে সমীকরণটা পাবো y স্কয়ার ইকুয়াল টু 12, p মানে 1/24 আর হলো x, দ্যাট ইজ y স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম? y স্কয়ার ইকুয়াল টু আমরা পেলাম হাফ x, y স্কয়ার ইকুয়াল টু হাফ x। এখন একে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেব। স্ট্যান্ডার্ড ফর্মে নিলে কি পাবো? যে y স্কয়ার ইকুয়াল টু 4a। এখন একে আমরা কত বললে ওখানে ব্যালেন্স করতে হবে, এর মানটা কত লিখলে ওখানে আমরা পাবো 4a, এর মানে তাহলে 1/8 দিতে হবে ইন্টু x, এইটা। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেলাম। এটা স্ট্যান্ডার্ড ফর্ম এলো। এখান থেকে আমরা এখন ওখানে কি চেয়েছে সেটা আমরা চলে যাব। চেয়েছে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? 4a। 4a মানে কি? 4a মানে এইটুক, অর্থাৎ এইটুক, অর্থাৎ হাফ। 4 ইন্টু a ইকুয়াল টু হাফ। এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার খ, এটা হলো ক গেল। ক্ষয়ে আছে যে দৃশ্যকল্প 1 এর অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো। অসীম তটের সমীকরণ আমরা নির্ণয় করব। তাই অসীম তটের সমীকরণ নির্ণয় করার আগে আমরা ওই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে আমরা যদি নেই তাহলে আমরা ওই অসীম তটের হোক আর যারই হোক সবই আমরা পেয়ে যাব। আমাদের মূল কাজ হলো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। তাহলে আমাদের কোশ্চিন হলো যে দৃশ্যকল্প 1 এর অধিবৃত্তে অসীম তটের সমীকরণ নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1 এর যে ইকুয়েশনটা আছে সেটা কি আছে? একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটি দেওয়া আছে। উপকেন্দ্র দুটি কি কি দেওয়া আছে? উপকেন্দ্র, তা খ কোশ্চেনটা ক্ষয় আছে হলো যে উপকেন্দ্র দুটির দূরত্ব দেওয়া, উপকেন্দ্র দুটি দেওয়া আছে 10, 5 আর হলো 8, 3, এইটা দুটো উপকেন্দ্র দেওয়া আছে। আর একটা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত? √2। এখন এখানে আমাদের ক্ষয়ে যে কোশ্চিন বলছে যে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো, এই কোশ্চিনটা কিন্তু আরো হতে পারে কি, যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তারপরে সেখান থেকে বিভিন্ন এটা নির্ণয় করো, এরকম বিভিন্ন পার্ট নির্ণয় করতে বলতে পারে। অর্থাৎ মেইনলি এখানে আমরা এই কন্ডিশন থেকে আমাদের অধিবৃত্তের সমীকরণটা আগে নির্ণয় করতে হবে। কিন্তু অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললেও করতে হবে, না বললেও করতে হবে। সুতরাং বলতেও পারে যে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা অধিবৃত্তের সমীকরণটাকে নির্ণয় করে নেব। নির্ণয় করে নিয়ে তারপরে আমরা ওই যেই জিনিসটা চেয়েছে সেইটা আমরা চেয়েছে হলো কি, চেয়েছে হলো অসীম তটের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হলো যে
এই আমাদের এইরকম ফর্মে আমাদের যেতে হবে যে এক্স স্কোয়ার বাই সামথিং মাইনাস ওয়াই স্কোয়ার বাই অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার, আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা লাগে অধিবৃত্তের ওই ইয়ার সমীকরণে, কি বলে অসীম তট। তার মানে অসীম তটের ফর্মুলা কি সেইটা আমাদের এখান থেকে বের করে নেব। অসীম তটের ফর্মুলা কি, যে অসীম তট, অসীম তট ইকুয়াল টু কি হবে, অসীম তট ইকুয়াল টু অসীম তটের সমীকরণ হবে হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, এইটা। তাহলে এখানে আমাদের এইটা অসীম তটের যেহেতু আমাদের ফর্মুলা, এই ফর্মুলাতে যেতে হলে আমাদের এই মানটা দরকার, অর্থাৎ বি আর এ দরকার, বি আর এ লাগবে। তাহলে বি আর এ আমরা এই যে গিভেন কন্ডিশন থেকে বের করব, আমাদের যে শর্ত দেওয়া আছে সেখান থেকে বের করব। এখানে কি শর্ত দেওয়া আছে, এখানে ই দেওয়া আছে, ফোকাস দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা এটা যেহেতু অধিবৃত্ত, অধিবৃত্তের আমরা ফোকাস দুটির দূরত্ব জানি, দুটা ফোকাসের লেন্থ, ওই যে আমরা যেখানে লিখেছিলাম এটা এখানে ফোকাস ছিল, এখানে একটা ফোকাস ছিল, এই ফোকাসের স্থানাঙ্ক যা ছিল এই ফোকাস, অর্থাৎ এই ফোকাসের স্থানাঙ্ক ছিল হলো AE0, আর এর ছিল হলো মাইনাস AE0, এই তো। তাহলে এতে দূরত্ব এটা জাস্ট হলো ডিরেকশনের জন্য মাইনাস হয়েছে, সেম মান, অর্থাৎ 2AE। তাহলে আমরা জানি যে ওই ফোকাস দ্বয়ের দূরত্ব 2AE। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দেই যে ফোকাস দ্বয়ের দূরত্ব, উই নো দ্যাট, আমরা জানি যে ফোকাসের দূরত্ব, এই দুটার দূরত্ব ইকুয়াল টু 2AE। তা 2AE বসিয়ে দেই, দূরত্ব মানে আমি একটা সংক্ষেপে লিখলাম, এই দুটার দূরত্ব মানে 10 মাইনাস 8 অর্থাৎ 2 মানে 4 প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার মানে 4, এইটা। অর্থাৎ এইটা ইকুয়াল টু 2AE, তাহলে 2A তো আমাদের বের করতে হবে, আর এর মান তো আমাদের দেওয়া আছে এইটা। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়ে গেলাম যে স্কোয়ার রুট ওভার 8 ইকুয়াল টু 2√A, এইটা। এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব, এর মানটা কত হবে, স্কোয়ার রুট ওভার 8 বাই 2 স্কোয়ার রুট 2, এইটা মানে এখানে আমাদের এটা মানে হলো 2√2, এটা হলো 2√2, এটা 2√2, একই নিচে 2√2, এর মানে হলো 1। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 1, এর মানটা আমরা 1 পেয়ে গেলাম। এবারে আমরা এ স্কোয়ার মানে তাহলে 1ই হবে। এবারে বির মানটা দরকার আমাদের, বির মানটা কোথায় পাবো আমরা, বির মানটা তাহলে এখানে এ স্কোয়ার মানে, সুতরাং এ স্কোয়ার এর মানটা হলো 1 পেলাম। এবার আমরা বি স্কোয়ার বা বির মান কিভাবে পাবো, বির মানটা পাবো যে এখানে ওই যে আমাদের উৎকন্দিকতার যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা ফিট করলে আমরা বির মান পেয়ে যাব। কি সেটা, যে ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটা। তাহলে স্কোয়ারের মান আমাদের জানা আছে, আমাদের এখানে দেওয়া আছে, স্কোয়ার মানে 2 ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ারের মান আমাদের দরকার, এ স্কোয়ারের মান 1, তাহলে 1 দিয়ে দিলাম। এখন তাহলে কি হবে, 2 ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের বি স্কোয়ারের মানটা পেলাম কি 1। ভেরি ইন্টারেস্টিং, কারণ আমরা এ স্কোয়ারের মানও 1 পেয়েছি, বি স্কোয়ারের মানও 1 পেয়েছি, অর্থাৎ এর মানও 1, বির মানও 1। সুতরাং আমরা অসীম তটের সমীকরণ পেয়ে যাব। সুতরাং অসীম তটের সমীকরণ কি হবে, অসীম তটের সমীকরণ কি হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ, বি বাই এ মানে 1/1 x, এইটা। অর্থাৎ এইটা হলো আমাদের অসীম তটের সমীকরণ। ভেরি ইন্টারেস্টিং একটা সমীকরণ এসেছে, y ইকুয়াল টু প্লাস মাইনাস x, এইটাই হলো অসীম তটের সমীকরণ। এখন আমরা যে জিনিসগুলি দেখলাম, এই গ্রাজুয়ালি আমরা ওই গটাও পেরে যাবো। গড় উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর নিয়ামক বিশিষ্ট সমীকরণের উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আমরা ওই ঠিক একইভাবে, গটাও খুবই সহজ, গটা তোমরা দেখে নেবে একই টাইপের। এরপরে আর একটা কোশ্চিন তোমরা দেখবা, এগুলি তোমরা হোমওয়ার্ক বাসায় দেখে নেবা, একই টাইপ, অর্থাৎ তিনটা যে আমাদের চ্যাপ্টার পার্ট, তিনটা পার্টের জ্ঞানের সমন্বয়ে কিন্তু আমাদের এই সৃজনশীল কোশ্চিনগুলি হবে। এই 3 নাম্বার কোশ্চিনে একটা চিত্র দেওয়া আছে, এখানে
এখানে জাস্ট জেড এর স্থানাঙ্কটা বের করতে হবে। কিভাবে জেড এর স্থানাঙ্কটা পাবো? জেড এ তো হলো এই জেড আর এস এর মধ্যবিন্দু, আমরা যে চিত্র আগে শিখেছি, এটা হলো মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু আর জেডটা ওই পাশে। এর স্থানাঙ্ক আমাদের কোশ্চিনে বলা আছে, যখন আমরা নির্ণয় করব ক্ষয়ে কোশ্চিন তো অধিবৃত্তের জাস্ট একটা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে আগের মতোই। এর উৎকেন্দ্রিকতা এখানে এ স্কোয়ার আছে, এক লাইনের উত্তরে এটা এসে যাবে। কয়ে উৎকেন্দ্রিকতা মানে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে বি স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সবই পেয়ে যাব, খুব সহজে এটা পেয়ে যাবো। কর উত্তরটা এক লাইনেই এসে যাবে। কর উত্তরটা হবে কি? উৎকেন্দ্রিকতা স্কোয়ার, উৎকেন্দ্রিকতা স্কোয়ার টু কি হবে? বাই ইকাল টু রুট দিলে ই আর রুট না দিলে স্কোয়ার, এইটা ইকাল টু হবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে 1 প্লাস, এখানে আমাদের বি স্কোয়ার কি আছে? বি স্কোয়ার আছে 9/4, 9/4 অর্থাৎ 4, আর এখানে হলো 4 আর 13 ই স্কোয়ারের মান 13। তার মানে আমাদের হলো ইর মানটা হবে স্কোয়ার রুট ওভার স্কোয়ার রুট 13/2। এটা হবে আমাদের হলো উৎকেন্দ্রিকতা। এখন নিচে এটা যে একই, ওইখানে ওই যে আমাদের এম জেড আগে আমাদের ওখানে বলা আছে, এখানে বলা আছে যে এ বিন্দু স্থানাঙ্ক 2-3, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি 2-3 ওখানে আমরা বসিয়ে দেবো চিত্রে, এই যে ঠিক আছে। এই বিন্দু স্থানাঙ্ক কি বললাম? এই যে 2-3, এই 2-3 যদি আমরা এতে বসিয়ে দিই, সঙ্গে সঙ্গে আমরা জেড এর স্থানাঙ্কটা পেয়ে যাব। জেড এর যে স্থানাঙ্ক পাবো, এই জেড এর স্থানাঙ্ক পাওয়ার সাথে সাথে আমরা ওই এম জেড এম ড্যাশ এর সমীকরণ আমরা পেয়ে যাব। অর্থাৎ এটা হলো দ্বিঘাক্ষ রেখা, এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণ আমরা পেয়ে যাব। এই দ্বিঘাক্ষ রেখার সমীকরণ পাওয়ার সাথে সাথে আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মে পরাবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব। কি পাবো? ওই এস ইকাল টু পিএম, এসপি ইকাল টু পিএম। এখানে ই আছে, কিন্তু ইর মান এখানে 1, সুতরাং এটা খুব সহজে আমরা মানটা নিয়ে আসতে পারবো। গয়ে ঠিক তাই, গয়ে এসপি ইস টু পিএম আছে, এসটি এখানে একটু টেকনিক। গয়ের এখানে আমরা ইর মানটা এখান থেকে পেয়ে যাব। এখানে কি আছে যে পিএস বা এসপি ইস টু পিএম, এসপি ইস টু পিএম, এটা ইকাল টু দেওয়া আছে হলো 2:3। এইখান থেকে আমরা এই এসপি বাই পিএম, এসপি বাই পিএম যেটা পাবো 2/3। এই এসপি বাই পিএম এর মানেই হলো, এটা মানেই হলো ই, অর্থাৎ আমরা এস পি ইকাল টু ইপিএম লিখছি। তো ইপিএম এটা মানে কি? এটা মানে এই এসপি বাই পিএম ইকাল টু ই। তাহলে এখানে এটার মানে ই হয়ে গেল, এটার মানে ই হয়ে গেল, এসপি বাই এম মানে ই, অর্থাৎ ই ইকাল টু এইটা। দ্যাট ইজ আমরা এখানে উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এটা উৎকেন্দ্রিকতা। তো যেহেতু আমরা গয়ে উৎকেন্দ্রিকতাটা পেয়ে গেলাম, আর দ্বিঘাক্ষ রেখাটা বলা আছে, সুতরাং এসপি ইকাল টু ইপিএম ফর্মুলাটা বসিয়ে দিলেই চলে আসবে। জাস্ট আমরা ফর্মুলাগুলি ব্যবহার করব, ওইখান থেকে টেকনিক্যালি শুধু আমরা ইর মানটা বের করব। এই হলো কিন্তু আমাদের কাজ। টেকনিক্যালি ইর মানটা বের করলেই আমরা বের করতে পারবো গয়ের উত্তর। জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই নয়। এখানে শুধু একটা টেকনিক, ওই এসপি ইস টু পিএম যে দেওয়া আছে, এসপি ইস টু পিএম থেকে আমরা ইর মানটা বের করে নেব, ফাইন্ড আউট করব, করে আগের মতো একই। এইটা ছিল আমাদের। নেক্সট আর একটা কোশ্চিন তোমরা দেখবো বাসায়, এই কোশ্চিনটা দেখবা, একই টাইপের কোশ্চিন, ওই সিমিলার কোশ্চিন, এখানে তেমন কোনো টেকনিক নাই। এই কোশ্চিনগুলি দেখবে। আর একটা দেখবা, আর একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা দেখবা, কোশ্চিন নাম্বার 5, একই টাইপের, ওই শুধু ওই ডিজিট চেঞ্জ, আর ক্যালকুলেশন একই, আর ওই ফর্মুলাগুলি জাস্ট নিতে হবে। এই আর একটা 6, কোশ্চিন নাম্বার 6, এখানে দেখো একই টাইপের কোশ্চিন আছে, উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, আর সমীকরণ নির্ণয় করতে হবে। এই হলো তোমাদের কাজ। এই কটা বাসায় করবা, একই রেজাল্ট, একই টাইপের আমাদের সলিউশন সিস্টেম মেথড। আর একটা কোশ্চিন, এই কোশ্চিনটা তো একটু দেখে নিও, এই কোশ্চিনটা দেখে নিও। পরাবৃত্ত দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এই চিত্র এখান থেকে আমাদের যে জিনিসগুলি নির্ণয় করতে হবে সেটা হলো, সেই জিনিসগুলি যে নেওয়া সেটা হলো
হ্যাঁ, এইটা এইখানে কোশ্চিন চিত্রে আছে, চিত্র সম্পর্কিত কোশ্চিন, যে ওটা হলো উদ্দীপক, চিত্রটা হলো আমাদের উদ্দীপক নাম্বার 1, আর নিচে আর একটা উদ্দীপক দেওয়া আছে। এই দুটো উদ্দীপকের সমন্বয়ে আমাদের কোশ্চিনের প্যাটার্ন আগের মতোই আছে, একই টাইপেরই আছে। এই হলো আমাদের সৃজনশীল কোশ্চিনগুলির টাইপ এবং সলিউশন মেথড। তো আজকের মতো ধন্যবাদ তোমাদের। তোমরা এই যে কোশ্চিনগুলি আমি দেখালাম এবং যেগুলি সলভ করলাম এই টাইপেরই কোশ্চিন হবে, শুধু যদি আমরা গ্রাফিক্যালি যদি আমরা ওই জিনিসগুলি বুঝতে পারি বা মনে রাখতে পারি, ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারে সৃজনশীল কোশ্চিন যেইভাবেই হোক না কেন আমরা ওইখান থেকে সব বের করে ইজিলি সলভ করতে পারবো। তো ধন্যবাদ তোমাদের, আল্লাহ হাফিজ।